সকাল বাজে ৭টা। আমাদের গেটের সামনে গাড়ি এসে হাজির। তো আজকে আরিয়ানকে নিয়ে আমরা হসপিটালে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন ওকে ঘুম থেকে উঠিয়ে মানে জোর করে আরকি নিয়ে যাওয়া হচ্ছে। গতকাল রাতে ওর খুব বেশি জ্বর এসেছিল। আর আস্তে, আস্তে ওর মুখের ভেতরটা মানে এত বেশি ঘা হচ্ছে, কোনোভাবেই মানে ও এখন কিছু খেতে পারতেছে না। আসসালামু আলাইকুম। সুখ-দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আরো একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো গতকালকে আর ভিডিও দিতে পারি নাই। রাত থেকে আরিয়ানের মানে খুব বেশি জ্বর। তো জ্বরটা মানে এত বেশি আরকি। তো যাই হোক কোনমতে রাতটা গেল। সেহরি খাওয়ার পরে আর ঘুমাই নাই। ফজরের নামাজ পড়ে আ মোটামুটি রেডি হয়ে আরকি কাগজপত্র নিয়ে আমরা চলে এসেছি হসপিটালে। তো এখানে এসে আমাদের তো একজন ডাক্তার দেখাতে হবে। ডাক্তারের সিরিয়াল নিলাম। তো ডাক্তারের সিরিয়ালটা নিতে হয় 8:30টার দিকে। আর রমজান মাসের কারণে এখন 9টার দিকে আরকি সিরিয়ালটা আমরা নিছি। তো যেহেতু সকাল, সকাল এসে গিয়েছিলাম ১ম সিরিয়ালটা আমরাই পেয়ে গেছি। ১ নাম্বার সিরিয়াল। তো যাই হোক এখন আরো ২-২.৫ ঘন্টা ৩ ঘন্টা সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে। কারণ ডাক্তার আবার 11:30টার দিকে আরকি পেশেন্ট দেখা শুরু করেন। তো এই হসপিটালটা তো আপনারা চিনতে পারছেন। আমি অনেকবার আসি। কিছুদিন আগেও এসেছিলাম শিফাকে নিয়ে। আর আমার কাছে মানে এই হসপিটালটাই বা এই হসপিটালের ডাক্তারদেরকেই একেবারে লয়াল মনে হয়। আমার কাছে ভালো লাগে। তো যাই হোক এখন অনেকটা সময় আমাদেরকে হেঁটে, হেঁটে কাটাতে হবে। আর শরীরটা এত বেশি দুর্বল লাগতেছে কি বলবো আরিয়ানকে নিয়ে গত ২-৩ দিন থেকে কান্না করতে, করতে মানে আমার উম কি একটা অবস্থা হয়েছে আমি বলে বোঝাতে পারব না। তো যাই হোক তারপরে ওই টাইমটা কাটালাম। ডাক্তারও চলে এসেছিলেন, ডাক্তার দেখানোও হয়ে গেছে। এই ফাঁকে আমি কোনো ভিডিও করিনি। ভিডিও করার মন মানসিকতাও আমার ছিল না। এত বেশি টেনশনে ছিলাম। তো রিপোর্ট গুলো আরকি এখন পাবো। ডাক্তার কিছু টেস্ট দিয়েছেন, ৮ টা টেস্ট দিয়েছেন ব্লাডের। তো টেস্ট গুলো দেওয়া হয়েছে। রিপোর্ট গুলো পেতে আরো ২ ঘন্টা সময় লাগবে। তো ওই ২ ঘন্টা সময় আরকি আমাদেরকে আবারও হেঁটে, হেঁটে কাটাতে হচ্ছে। একবার হসপিটালের ভেতরে যাচ্ছি, একবার বাইরে আছি। আরিয়ান বর্তমানে গাড়ির ভেতরে আরকি শুয়ে আছে। তো জুবাইরও এসেছে। জুবাইর আমরা আসার সময় আসেনি। ওর এক্সাম ছিল। ওর এক্সাম শেষ করে আরকি ও এসেছে। ও টুকটাক ভিডিও করেছিল। সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর রিপোর্টস গুলোতে কি আসবে মানে এটা ভেবে আরকি এত টেনশন হচ্ছিল, হাত-পা গুলো কাঁপছিল। আর এখানে এসে আমি নিজেও অসুস্থ হয়ে পড়েছিলাম। যেহেতু ২ দিন থেকে ঘুম নেই, টেনশনে, খাবার ঠিকমতো খেতে পারতেছি না, গলা দিয়ে খাবার নামতেছে না। এরকম একটা অবস্থা। তো এখানে এসে আমি ২-৩ টা চেয়ারে শুয়েছিলাম। শুয়ে মনে হয় ঘুমিয়েও গিয়েছিলাম। শরীরটা খুব খারাপ লাগছিল আর লোকলজ্জাটা আমার মধ্যে আর ছিল না। মনে হচ্ছিল আমি এখানে একপাশে ওইদিকে লোকজন যাতায়াত কম করে আমি ওখানে শুয়ে পড়ি। তো শুয়ে পড়েছিলাম। তো যাই হোক তারপরে এখন মানে আমরা রিপোর্টস গুলো পেয়ে গেছি। শুধু ডাক্তারকে দেখাবো আরকি। দেখুন এখানে যারা, যারা রিপোর্টস দেখাবেন সবাই বসে আছেন। আসলে ডাক্তারের পেশেন্ট দেখার টাইম শেষ হয়ে গেছে। তো উনি উনার অ্যাসিস্ট্যান্ট এই যে সামনে আছেন। তো ওই অ্যাসিস্ট্যান্ট আরকি রিপোর্টস গুলো নিয়ে ডাক্তারের কোয়ার্টারে গেছেন। ওই পাশেই আরকি উনি নামাজ পড়তে চলে গেছেন। তো মহিলা ডাক্তার, খুব ভালো একজন ডাক্তার। আমি পার্সোনালি আরকি খুব বেশি পছন্দ করি। তো আমি এখানে শুধু সোনোগ্রাফির রিপোর্ট গুলো আরকি নিয়ে বসে আছি। বাকিগুলো দিয়ে দিয়েছি। কারণ সোনোগ্রাফির রিপোর্টসটা তো আগে ডাক্তারকে সকালে দেখিয়ে নিয়েছি। আর এখানে বসে, বসে আরকি অপেক্ষা করতেছি। অ্যাসিস্ট্যান্ট কয়েকটা রিপোর্টস নিয়ে ভেতরে গেছেন। আর ওখান থেকে আরকি উনি ফোন করে সমস্যাটা বলবেন। আর রিপোর্টস দেখে আরকি উনি ঔষধ লিখে দিবেন। তো ফোনের অপেক্ষা করতেছি। অ্যাসিস্ট্যান্ট বলেছেন অ্যাসিস্ট্যান্টের নাম্বারে ফোন করবেন। ফোন দিয়ে কি সমস্যা হয়েছে, কি করব না করব আরকি সবটা উনি বলেও দিয়েছেন। তো তারপরে কিছু ঔষধ দিয়েছেন ১০ দিনের। ঔষধগুলো নেওয়ার জন্য এখন এখানে আবার সারি বেঁধে নিতে হচ্ছে। কারণ এখানে আবার সারি বেঁধে ঔষধ নিতে হয়। হসপিটালেরই ফার্মেসি থেকে। তো এখানে অনেকজন লাইনে দাঁড়িয়ে আছেন। আর একটু সময় লাগতেছে আরকি। তো রিপোর্টসে কি এলো না এলো সবটা আমি বাসায় গিয়ে আপনাদেরকে সরাসরি দেখাবো। আর আরিয়ানের অবস্থা দেখুন। ওর মোটামুটি এখন জ্বরটা সেরে গেছে। আর জুবাইর ভিডিও করতে দেখলে ও এরকম করে। ক্যামেরার সামনে দিয়ে বারবার আসা যাওয়া করবে। মানে এরকম একটা অবস্থা আমি দেখলে অনেক সময় পার্সোনালি হাসি ওর কান্ড কারখানাগুলো দেখলে।
তো দেখুন কি অবস্থা করতেছে, মানে ও বাসায় চলে যাবে কিছুক্ষণ পর পর বলতেছে, মা কখন বাসায় যাব, কখন যাব, আজকে কি সারাদিন এখানে থাকবো। তো যাই হোক, এই যে হ্যাঁ দেখুন আবারও আসতেছে। মানে জুবাইরকে এসে টুকর মারে। তো যাই হোক, এখন কাজ শেষ করে বাসায় চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেভাবে রাখছেন আরকি, যে পরিস্থিতিতে রাখছেন। গতকালকে ভিডিও দেওয়া হয় নাই। গত পরশুদিনের ভিডিওতে আমি আরিয়ানের অসুস্থতার খবরটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর মানে ওই যে ১ম দিন যখন আরিয়ানকে ডাক্তার দেখিয়েছিলাম, সোনোগ্রাফি করেছিলাম, আল্ট্রাসোনোগ্রাফি। তো ওই দিন থেকে আসলে আমি মানসিকভাবে এতটা বিপর্যস্ত ছিলাম, কি বলবো, আমি হাঁটতে গেলে মনে হয় পড়ে যাচ্ছি, এরকম একটা অবস্থা। আর এমনিতে আমার একটা ব্যাড হ্যাবিট আছে। কোনো কিছু হলে আমি আসলে সবার আগে মানে পজিটিভ কিছু ভাবতে পারি না। সবসময় আমার মাথায় ওই নেগেটিভ চিন্তাগুলো আসে। এটা আমার একটা ব্যাড হ্যাবিট। আর কোনো একটা জিনিস নিয়ে বা কোনো একটা বিষয় নিয়ে আমি অ্যাডভান্স অনেক কিছু ভেবে বসে থাকি। ওইজন্য নিজেও বেশি কষ্ট পাই। আর মানে এক কথায় বেশি ইমোশনাল যাকে বলে আরকি। আর একটা মাত্র ছেলে, আসলে ইমোশনাল হওয়ারই কথা। তো আমি আরকি একটু বেশি হয়ে যাই। এটাই হচ্ছে আমার সমস্যা। তো যাই হোক, আমি একটু আগে ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম, ডাক্তারের কাছে গিয়েছি। তো ওখানে গেছি, যাওয়ার সময়, আসার সময় আমি কোনো ভিডিও করি নাই। ভিডিও করার মতন কোনো মানসিক পরিস্থিতি আমার ছিল না। ওরকম পর্যায়ে আমি ছিলাম না। যাওয়ার সময় মানে মানে সবসময় আমার কান্না এসেছিল। ওই যে ১ম রিপোর্টস গুলো যেদিন পেয়েছিলাম আল্ট্রাসোনোগ্রাফির, মানে বারবার আমি কান্না করছিলাম। এই ২-৩ দিন রাতে আমার ঘুম ছিল না। মানে চেহারার কি একটা অবস্থা হয়েছিল। গত ২-৩ দিনের কথা বলতেছি আরকি। কি একটা অবস্থা হয়েছিল। তো যাওয়ার সময় আমি মুখে মাস্ক পরে গেছি। যাতে যদি কান্না করি মানে কেউ যেন বুঝতে না পারে, এরকম একটা অবস্থা। তো ভিডিও করার কোনো মুডে ছিলাম না। আর জুবাইরও আমার সাথে যায়নি, কারণ ওর এক্সাম ছিল। তো যাওয়ার সময় জুবাইর টুকটাক ভিডিও করেছিল। আর জুবাইরের এক্সাম শেষ করে আরকি ও ওখানে গিয়েছিল। তো ওখানে যাওয়ার পরে মানে টুকটাক আরো ভিডিও করেছে, সেটাই শেয়ার করা। কিতা হইছে? সব হাট যা, লাত মারমু। আর আমার ভিডিও না এলে তোর হইবনি আইবনি, জিজ্ঞাসা না হাট যা, দোকান ভাড়া করে সব হাট যা। তো জুবাইরের এক্সাম শেষ হয়েছিল মনে হয় 11:30টার দিকে। তো ওর এক্সাম শেষ করে ও আরকি এমনিতে লাইন গাড়িতে করে আরকি গিয়েছিল। তো আমি বারণ করেছিলাম যে এক্সাম শেষ করে বাসায় চলে যাস। ও কিন্তু বাসায় যায়নি। কারণ শিফা যদি একা বাসায় থাকে, ওয়াহিদা শিফা, আর আমি বাসায় থাকি না, তাহলে জুবাইর বাসায় থাকতে চায় না। ও মানে নিজের দিক থেকে ও অনেস্ট থাকে। আর ও খুব ভালো একটা ছেলে, যেটা হয়তো ভিডিওতে আপনারা দেখে অতটা বুঝতে পারেন না। তো নিজে থেকেই আমি চাইলেও ও শিফা বাসায় থাকলেও বাসায় থাকতে চায় না। তো চলে গেছে আমাদের ওই হসপিটালে। তো শেষে আরকি সে টুকটাক ভিডিও করেছিল। ওগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, আমি কথা প্রসঙ্গে অনেক কথা বলে ফেলেছি। তো আরিয়ানের অসুস্থতার খবর পেয়ে মানে আপনারা যে কমেন্ট গুলো করেছেন, সত্যি মানে অনেকে অনেক ধরনের কমেন্ট করতেছেন, আমাকে সান্ত্বনা দিচ্ছেন। আমি আসলে কি বলবো, কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। মনে হচ্ছে যে আপনাদের আপন কেউ অসুস্থ হয়েছে, যেভাবে কমেন্ট করতেছেন। অনেকে বলতেছেন, আপু আমি আজকে তাহাজ্জুদের নামাজ পড়ে বিশেষ করে তোমার ছেলের জন্য দোয়া করেছি। অনেকে হোয়াটসঅ্যাপে আমাকে যোগাযোগ করতেছেন, খবর নিচ্ছেন। তো আসলে আমি আপনাদের কাছে মানে চিরঋণী। এই যে আপনারা আমাকে দূর থেকে এতটা সাহস দিচ্ছেন, এতটা ভালোবাসা দিচ্ছেন আমার খারাপ পর্যায়ে। আমি যখনই কোনো খারাপ সিচুয়েশন এ পড়ি, আপনারাই আমার ফ্যামিলির মানুষের থেকেও আরকি মনে হয় বেশি আমাকে মানসিকভাবে সাপোর্ট দেন। তো যাই হোক, আপনাদের এই ঋণ আমি কখনো শোধ করতে পারব না। আর তো আরিয়ানকে নিয়ে গিয়েছিলাম অন্য একটা হসপিটালে।
ওখানে গিয়ে মানে ওকে আরো 8টা টেস্ট করা হয়েছিল, ব্লাডের টেস্ট আর কি, যেগুলো কিডনি টেস্ট থেকে শুরু করে অনেকগুলো টেস্ট আর কি করা হয়েছে। তো প্রথম দিন আমি যে ডাক্তার দেখিয়েছিলাম, আমি সবকিছু আপনাদেরকে বলতেছি, প্লাস রিপোর্টস গুলো আপনাদেরকে আমি সরাসরি দেখাচ্ছি। আর আমি আরেকটা বিষয় প্রথমে বলে নেই। প্রথম দিন আমি যে একজন শিশু বিশেষজ্ঞকে দেখিয়েছিলাম, আমি উনার কাছে গিয়েছি, ঔষধ এনেছি, কিন্তু আমি একটু স্যাটিসফাইড ছিলাম না। কারণ আমি উনাকে যে সমস্যাগুলো বলেছি, ওর মুখে ঘা, পেটে ব্যথা, তারপরে এই যে টুটের ওই দিকটা কিরকম একটা হয়ে গেছে, টুটগুলো ফেটে। তো তারপরে অ্যালার্জি, ওর অ্যালার্জির সমস্যা। তো ঐরকম কোনো ঔষধ উনি দেন নাই। উনি জাস্ট একটা প্যারাসিটামল সিরাপ দিয়েছেন, যেটা ফার্মেসি থেকেও আনা যায়। এটার জন্য ডাক্তারের কাছে যেতে হয় না। আর সেই সাথে উনি একটা ভিটামিন সিরাপ দিয়েছেন। আর এক মানে ১ পাতা গ্যাসের ঔষধ। আর অন্য কি একটা ঔষধ দিয়েছেন। আমি আসলে ওটা আর খাওয়াইও নাই। এখনো রয়ে মানে ঘরের মধ্যে আছে। আর আসলে ওর যে অসুস্থতাগুলো বর্তমানে আছে, ওই রিলেটেড কোনো ঔষধ ছিল না। ভিটামিনের একটু অভাব আছে আরিয়ানের শরীরে। কারণ ও আ কোনো ধরনের শাকসবজি খায় না। এটাই হচ্ছে ওর একটা মারাত্মক সমস্যা। জোর করে, এমনকি মেরেও আমি খাওয়াতে পারি না। জোর করে যদি মুখে দিয়ে দেই, ও হচ্ছে বমি করে ফেলে দেয়। তো এর কারণে ওর শরীরে নানা ধরনের ভিটামিনের অভাব আছে। তো যাই হোক, উনার প্রসঙ্গ বাদ দিলাম। এক আপু বলেছেন আবুল হোসেন, ডক্টর আবুল হোসেনের কথা, শিশু বিশেষজ্ঞ। উনাকেও আমি আগে দেখিয়েছি। তো শর্টকাটে আমি একটা কথা বলে রাখি। আসলে যে ডাক্তার, মানে যত ভালো ডাক্তারই হোক না কেন, যখন উনারা একটু ভালো লেভেলে পৌঁছে যান, উনাদের পেশেন্ট বেশি হয়ে যায়, তখন আসলে উনারা দেখা যায় পেশেন্টদেরকে অতটা গুরুত্ব দেন না। মানে উনাদের সবকিছুতেই তাড়াহুড়ো। একজন পেশেন্ট ডাক্তারের কাছে গিয়ে তার সমস্যাগুলোই তো সবার আগে খুলে বলবে। তো সেই সমস্যাগুলো একজন ডাক্তারের গুরুত্ব সহকারে শোনা উচিত। মানে এই সময়ের দিক থেকে তাড়াহুড়ো না করে। তো আমি ওই বিষয়ে ওই ডাক্তারের কাছে আ গিয়ে মানে আমি স্যাটিসফাইড হইনি। আর ওই যে ডক্টর আবুল হোসেন, উনার কথাও বলেছিলেন। তো উনিও ডাক্তার হিসাবে ভালো। বাট আমি আগে একবার গিয়েছিলাম। মানে ওই উনার তাড়াহুড়োর দিকটা আমার আরকি একেবারে পছন্দ হয়নি। এত তাড়াহুড়ো। আর যাই হোক, আমি এখানে কোনো ডাক্তারদের বদনাম করতে বসিনি। আমার পার্সোনালি হয়তো পছন্দ হয় নাই, অনেকের হতে পারে। তো আমি তার পরের দিন বদরপুর হসপিটালে আমি একজন ডাক্তার দেখাই। যদিও উনি শিশু বিশেষজ্ঞ ডাক্তার না, মেডিসিনের ডাক্তার। তবে ওই ডাক্তারের কথা আমি কি বলবো? আমার লাইফে মানে আমি যত ডাক্তারের কাছে গিয়েছি, যত ডাক্তার দেখেছি, আ তো ওই ডাক্তারের আসলে কোনো তুলনাই হয় না। একজন মহিলা মানুষ। মানে আমি নিজে একজন মেয়ে হয়ে মানে উনাকে দেখে আফসোস করি। এত সুশিক্ষায় শিক্ষিত একজন ভদ্র মানে মহিলা। আর তুমি ৮ ঘন্টা সময় নিয়েও যদি তোমার অসুস্থতার কথাগুলো বলো, মানে উনি এতটা ধৈর্য সহকারে শুনবেন, এতটা গুরুত্ব সহকারে পেশেন্টের সাথে কথা বলবেন। প্লাস যদি রিপোর্টস গুলো দেখা যায় কোনো কারণে পেছনে পড়ে যায়, মানে উনি আরো ১০-১৫ মিনিট অপেক্ষা করেন রিপোর্টস গুলোর জন্য। তো ওই ডাক্তারকেই দেখিয়েছি। মেডিসিনের ডাক্তার উনি। তো দেখানোর পরে মানে উনি আমার বলার পরেই সমস্যাগুলো মোটামুটি বুঝেছেন। আর আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্টটা দিয়েছিলাম। তো রিপোর্টটা হাতে নিয়ে উনি ১ম এ আমাকে সান্ত্বনা দিয়েছেন যে, "এটা তেমন মারাত্মক সমস্যা না। বাচ্চাদের ক্ষেত্রে এসব প্রায় দেখা যায়, হয়।" তো যাই হোক, উনি বললেন, "আমি আপাতত কোনো ঔষধ দিচ্ছি না। আমি কয়েকটা টেস্ট লিখে দিচ্ছি। ওগুলো করে রিপোর্টস গুলো আরকি উম নিয়ে এসো।" তো আমি বললাম, "রিপোর্টস গুলো যতক্ষণে আমি পাবো ততক্ষণ মানে আপনি কি থাকবেন?" উনি বলেছেন, "সমস্যা নেই। প্রয়োজন হলে আমার অ্যাসিস্ট্যান্ট আছেন। আমি যদি নামাজ পড়তে গড়ে চলে যাই, মানে উনার কোয়ার্টার আছে পাশে। তো আমি যদি নামাজ পড়তে চলে যাই, আমার টাইম শেষ হয়ে যায়। তো আমি আমার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে রিপোর্টস গুলো ওখানে নিয়ে আরকি দেখবো, কথা বলবো আপনাদের সাথে।" তো যাই হোক, তারপরে টেস্ট গুলো করালাম। রিপোর্টস গুলোও আরকি ২ টার দিকে পাওয়ার কথা ছিল। তো রিপোর্টস গুলো ওরা দিতে লেট করছিল। পরে ওই ডাক্তার মানে উনার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে আরকি একটু তাড়া দিয়ে রিপোর্টস গুলো মোটামুটি আরকি নিলেন। তো ওরা আসলে এই অনেক রিপোর্টস, অনেক টেস্টের তারা একটু লেজি হয়ে যায়।
তো ডাক্তার যদি বলেন তাহলে গুরুত্ব দিয়ে আর কি ওরা তাড়াতাড়ি রিপোর্টস গুলো রেডি করে দেয়। তো যাই হোক তারপরে টেস্ট রিপোর্টস গুলো হাতে পেলাম। এই যে এটা হচ্ছে আরিয়ানের ব্লাডের রিপোর্ট। ওই যে ব্লাড টেস্টের রিপোর্ট টিএলসি 14,700। আমি আসলে ওই রিপোর্টস এর বিষয়গুলো অতটা বুঝি না, তো আমি আপনাদেরকে স্ক্রিনশট না সরি পিকচার দিয়ে দিব, আপনারা পুরোপুরি দেখবেন। তো উনি বলেছেন মানে রিপোর্টস গুলো দেখে এটাই বললেন যে ওর ব্লাডে সমস্যা, মানে ওর ব্লাডে ইনফেকশন। তো ব্লাডের ইনফেকশন থেকে ওর মানে পেটে আর কি যে পানিটা জমেছে ওটা ব্লাডে ইনফেকশন, আর সেই সাথে লিভারেরও সমস্যা আছে। তবে আমি যতটা মারাত্মক হিসাবে ভাবছিলাম, আমি প্রথম যেদিন সোনোগ্রাফির রিপোর্টটা পেয়েছিলাম, আমি আসলে সারা রাত মানে শুধু ওই ইউটিউবে আর কি ওই রিলেটেড ভিডিওগুলোই সার্চ করছিলাম, কেন হয়, কি জন্য হয় পেটে পানি। তো ওই পেটে পানি জমার যত কটা আমি ভিডিও দেখেছিলাম সবকটা ভিডিওতে ওই একটা জিনিসই দেখেছি, লিভার সিরোসিস 75% লিভার সিরোসিসের জন্য আর কি, লিভার একেবারে ড্যামেজ হয়ে যাওয়া, তো ওটার থেকে পেটে পানি জমে। তো এটা দেখে আমি আসলে এত ভয় পাচ্ছিলাম। তো আরো 5% না 7% ভুলে গেছি আমি। তো ওরকম লিভার ক্যান্সার থেকে পেটে পানি জমে। তো ওই বিষয়গুলো দেখে মানে আমার মনের ভেতরে আরো বেশি ভয় ঢুকছিল যে আমার ছেলের লিভারটা মনে হয় খারাপ হয়ে গেছে। কারণ আমার ছেলেটা কি বলবো আসলে একটু বেপরোয়া টাইপের। মানে ওর ইচ্ছা খুশি খাবে। তো আমি আমার তরফ থেকে সবসময় চেষ্টা করি। তারপরে দেখা যায় ও বাইরে যখন আমার সাথে যায় না, অন্য কারোর সাথে যায়, তো কোন জিনিস আইসক্রিম, তারপরে ফুচকা ওই বিষয় মানে এইরকম আরকি কিছু জাঙ্ক ফুড, ফাস্ট ফুড খেতে চায়। তো এই কারণে আমি ওর লিভারটা নিয়ে প্রায় টেনশনে থাকতাম যে ওকে তো এখন গত কয়েক মাস থেকে তেমন একটা খায় না, তবে এর আগে খেত। তো এই কারণে আমার মনের মধ্যে মা হিসাবে একটা মানে সবসময় টেনশন থাকে। আমার মনের মধ্যে থাকতো যে ও আগে তো আজে-বাজে জিনিস খেয়েছে, ওর লিভারে কোনো সমস্যা হয়েছে কিনা। তো আমি মানে ভেবেই নিয়েছিলাম যে ওর লিভারে মারাত্মক যেকোনো একটা সমস্যা হয়েছে। তো যাই হোক ডাক্তার আমাকে প্রথমে রিপোর্টটা দেখে বললেন, রিপোর্টস গুলো দেখে আর কি বললেন যে লিভারে তেমন কোনো সমস্যা নেই, সামান্য একটু সমস্যা আছে। সামান্য না, এটাও মোটামুটি, তবে যেরকমটা আমি ভেবেছিলাম আর কি ওরকম না। আর সেই সাথে ওর ব্লাডে বেশি সমস্যা, ব্লাডে ইনফেকশন, আর ওই ইনফেকশন থেকে আর কি এই সমস্যাগুলো হচ্ছে। আর ওর ভিটামিনেরও খুব বেশি অভাব শরীরে, যার কারণে ওর যে মুখে গা মানে আজকে দেখা গেছে আমি একটা ডিম পোস্ট করে খাইয়েছিলাম ওকে সকালে। তো এই দুধ ডিম ছাড়া দেখা যাচ্ছে ওকে আর এক্সট্রা মরিচ ছাড়া কিছু করে দিচ্ছি, আমি মশলা ছাড়া করে দিচ্ছি, সেটা খেতে পারতেছে না ওর মুখে গার জন্য। আর দিন দিন আমার ছেলেটা মানে একেবারে কঙ্কাল হয়ে যাচ্ছে, চোখগুলো বড় বড় হয়ে যাচ্ছে, চেহারাটা কেমন জানি ফ্যাকাশে হয়ে যাচ্ছে, আর মানে হাত পা গুলো একটু রোগা হয়ে যাচ্ছে। তো যাই হোক ডাক্তার রিপোর্ট দেখে আমাকে অনেকটা সান্ত্বনা দিলেন যে ঠিক আছে, আমি 10 দিনের ঔষধ দিচ্ছি, অ্যান্টিবায়োটিক মানে সবকিছুই দিয়েছেন। আমি বাড়িতে এসে গুগলে ঔষধগুলো সার্চ করে দেখলাম না অসুস্থতার মানে রিলেটেড আর কি, অসুস্থের সাথে সম্পর্ক আছে এমন ঔষধ উনিও দিয়েছেন। তো 10 দিনের ঔষধ দিয়েছেন। 10 দিনের ঔষধ দিয়ে মানে বলেছেন যে 10 দিনের দিন আবারও মানে ওকে নিয়ে এসো। আমি আবারও টেস্ট করে দেখব। কোনো উন্নতি হচ্ছে দেখলে আমি আবারও ঔষধ দিব। আর যদি না হয় তাহলে ওকে সোজা বাইরে কোথাও নিয়ে চলে যাবেন। তো যাই হোক ওই আরকি। তো আমি মানে ব্লাড ইনফেকশনটাও খুব খারাপ জিনিস। আমি জানি ব্লাড ইনফেকশন থেকে অনেক সময় ব্লাড ক্যান্সার হয়, অনেক সময় মানুষের মারা যাওয়ারও সম্ভাবনা থাকে। আল্লাহ না করুন, আমি সেরকম কিছু চাই না। আর আমি বিশ্বাস করি আল্লাহ আমার এই মাসুম বাচ্চাটার সাথে এরকম কিছু করতে পারেন না বা করবেন না। তো যাই হোক, আমি তো মা হিসাবে কি বলবো সবসময় দোয়া করতেছি। তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করলে আমি বিশ্বাস করি বা আমি অনেকবার পরীক্ষা করেও দেখেছি নানানভাবে যে তাহাজ্জুদের নামাজের পর দোয়া করে মানে কান্নাকাটি করে দোয়া করলে আল্লাহ সেটা কবুল না করে পারেন না। অনেক সময় আমি একেবারে মানে আল্লাহকে আসলে আমরা দেখতে পাই না। কিন্তু অনেক সময় ব্যবহারের মানে
কিছু জিনিসের মাধ্যমে মনে হয় আল্লাহ খুব কাছেই আছেন। তো এরকম আমি অনেকবার প্রমাণ পেয়েছি, যেটা আমি যখন অসুস্থ ছিলাম, যেদিকে গেছি, যেখানে গেছি সবাই বলেছেন ক্যান্সার। আ যে কেমো দেও, এটা দেও, সেটা দেও। ডাক্তাররাও বলেছেন। তো সেখান থেকেই আসলে আ যেখানে ক্যান্সার হওয়ার 99% মানে কি বলবো? আমি আসলে কথা বলতেই পারতেছি না। সিউরিটি ছিল। সেখান থেকেই আল্লাহ আমাকে ফিরিয়ে মানে এখনো সুস্থ স্বাভাবিক ভাবে চলাফেরা আ করতে পারতেছি আমি। আমার ছেলের ক্ষেত্রেও এরকম কিছু হবে না বা আল্লাহ করবেন না, এটা আমি বিশ্বাস করি। আর যাই হোক, আ কি বলবো? আম তাজুদের নামাজ পড়ে আমি বিশেষ করে এখন থেকে দোয়া করব। আগেও করতাম, বাট এখন থেকে একটু বেশি করে করতেছি বা করব। দোয়া কবুল করার মালিক আল্লাহ। আর আপনারাও দোয়া করবেন। দেখা যাক, ১০ দিনের ঔষধ দিয়েছেন। ঔষধগুলো খাওয়াই, কি হয় না হয়। আর আসলে বাচ্চা মানুষ, এত কম বয়সে এত মারাত্মক অসুস্থতাগুলো আরকি, অসুখগুলো। তো এটাই ভাবতেছি যে এত কম বয়সে ওর এত বড়, বড় সমস্যাগুলো। তো এটার জন্য একটু বেশি চিন্তা হয়, কষ্ট লাগে। আর গতকালকে মোটামুটি একটু রিল্যাক্স ফিল করেছিলাম যে ব্লাড ইনফেকশন হলে এটার তো ঔষধ আছে, কিন্তু লিভার খারাপ হয়ে গেলে, ড্যামেজ হয়ে গেলে ওটার কিন্তু কোনো ঔষধ নেই। তো যাই হোক, একটু রিল্যাক্স ফিল করেছিলাম, কারণ যেটা টেনশন করেছিলাম, খুব বেশি টেনশন করেছিলাম, সেটা অন্তত হয়নি। আল্লাহকে বারবার বলেছিলাম। আমি কিন্তু গত দিন ডাক্তারের কাছে যাওয়ার সময় বারবার আ ১ম এ ইউনিসের যে আয়াতটা, তো ওটা পড়ে যাচ্ছিলাম। পড়ে যে, "আল্লাহ, তুমি সবকিছু ভালো করো, সবকিছু ভালো করো। রিপোর্টগুলোতে যেন তো" মানে বারবার বলে যাচ্ছিলাম যে, "আল্লাহ, খারাপ কিছু দিও না। তুমি রিপোর্টস গুলো আ অন্তত ভালো দিও।" তো আসলে এরকম বলে যাচ্ছিলাম। আর যখন মানে রিপোর্টস গুলো আরকি আরিয়ানের বাবা যে ল্যাব থেকে আরকি নিয়ে বের হচ্ছিলেন, আমার বুকের ভেতরটা কি করছিল, মানে আমার হাত-পা গুলো কাঁপছিল। এরকম একটা অবস্থা। আর হসপিটালে গিয়ে মানে যখন ডাক্তার মানে যে টেস্টের জন্য আরকি ব্লাডটা পাঠিয়েছেন, সারাদিন আমার ভেতরের মধ্যে কেমন জানি একটা অশান্তি করছিল, আমি বোঝাতে পারব না। হসপিটালে এত মানুষের মধ্যে আমি এই যে ৩ টা চেয়ার জোর করা থাকে হাতা ছাড়া, তো ওখানে আমি শুয়ে পড়েছিলাম। মনে হচ্ছিল আমি দালান থেকে পড়ে যাচ্ছি। এরকম একটা অবস্থা। তো যাই হোক, রিপোর্ট গুলো যখন আমি হাতে নিচ্ছিলাম, আমার হাতগুলো থরথর করে কাঁপছিল যে কি আসছে রিপোর্টে, কি আসছে রিপোর্টে। তো যাই হোক, তারপরে রিপোর্টস গুলো দেখলাম। দেখার সাথে আমি গুগলে একটু সার্চ করে দেখলাম যে কি এসেছে না এসেছে আরকি। তো যাই হোক, তারপরে আমি মোটামুটি একটু সান্ত্বনা পেলাম। আ যতটুকু বুঝেছি, যদিও আমি আ রিপোর্টস এর ভাষা অতটা বুঝি না। তো আমার মানে যেটুকু আইডিয়া আছে আরকি, যতটুকু বুঝলাম। তো যাই হোক, তারপরে ডাক্তারকে দেখালাম। ডাক্তার ১০ দিনের ঔষধ দিয়েছেন। বলেছেন যে ১০ দিনের ঔষধগুলো খাওয়াতে, আর ১০ দিনের পরের দিন মানে ১১ দিনের দিন ওকে নিয়ে আবার যাওয়ার জন্য। তো ঔষধগুলো নিয়ে আরকি মোটামুটি বাসায় এলাম। একটু আ শান্তি পেয়েছিলাম। যে আমি আসলে যেটা ভাবছিলাম, উম বেশি আমি লিভার নিয়ে টেনশন করেছিলাম। কারণ উম আ রক্তের ইনফেকশনটাও ভালো না। ভালো বলছি না আমি। তবে লিভার ড্যামেজ হয়ে গেলে সেটার আর কোনো সমাধান নেই। তো যাই হোক, মোটামুটি একটু স্বস্তি পেলাম। আসার সময়, ফিরে আসার পথে একটু কথাবার্তা বলছিলাম। কিন্তু যাওয়ার সময় দেখা যায় আর একটা কথাও মানে আমার মুখ দিয়ে বের হচ্ছিল না। কি একটা অবস্থায় গেছিলাম হসপিটালে যাওয়ার সময়, যে ওখানে গিয়ে তো ডাক্তার টেস্ট দিবেন আর লিভারের ফাংশন গুলো টেস্ট করবেন। টেস্টের রিপোর্টে কি আসছে। তো ওই টেনশন নিয়ে আরকি আমি যাচ্ছিলাম। যাওয়ার সময় আ আমার রাস্তার আশেপাশের ভিউ গুলো মানে আমি ঝাপসা দেখছিলাম। যে কি হচ্ছে? এরকম একটা অবস্থা। তো যাই হোক, আ ১০ দিনের ঔষধ ডাক্তার দিয়ে বলেছেন, যদি দেখা যায় ১০ দিন পর যাওয়ার পরে আরকি আবারও টেস্ট করবেন। করার পরে যদি দেখা যায় যে না, একটু উন্নতি হচ্ছে, তো তাহলে আরকি উনি আবার ঔষধ দিবেন। আর যদি দেখা যায় না, হচ্ছে না,
তাহলে আর কি উনি বলেছেন উনি অন্য কোথাও সাজেস্ট করবেন নিয়ে যাওয়ার জন্য। তো দোয়া করবেন। আমি আসলে এটাই চিন্তা করতেছি। আল্লাহকে বারবার বলতেছি যে, "আল্লাহ আমার তো আ ছেলেকে উন্নত চিকিৎসা করার জন্য মানে বাইরে এদিকে সেদিকে নিয়ে আমি দৌড়াদৌড়ি করতে পারব না। সেরকম উম মানে অতটাও আমার ক্ষমতা নেই।" তো আসলে আ ঔষধ বা ডাক্তার তো একটা ওসিলা মাত্র। কিন্তু তো যাই হোক আল্লাহকে বারবার এটাই বলতেছি যে, "আল্লাহ আমার তো আর অতটাও ক্ষমতা নেই। তো আসলে ডাক্তার, ঔষধ এসব তো একটা উছিলা মাত্র। আর অসুস মানে অসুখ ভালো করার মালিক তো আল্লাহ। তো আল্লাহকে এটাই বলতেছি যে, আল্লাহ মানে এই ডাক্তারের উছিলায়, এই জায়গার উছিলায় তুমি আমার ছেলের অসুস্থতাটা আরকি কমিয়ে দাও, সুস্থ করে দাও ওকে। আর আপনারাও দোয়া করবেন।" আ মানে আসলে বাচ্চাটার কম বয়স, এই বয়সে এরকম একটা মারাত্মক সমস্যা, যেটার জন্য আরকি টেনশন তো এমনিতেই হয়। আপনারাও এটাই দোয়া করবেন, যেন বাচ্চাটা সুস্থ হয়ে যায়। আর যাই হোক অনেক কিছু বললাম। আর আজকের মতো এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।